আজকে আমাদের শুরু হবে হচ্ছে ফার্টিলাইজেশন অ্যান্ড ইমপ্ল্যান্টেশন, অর্থাৎ প্রথমে নিষেক করাবো, নিষেক করিয়ে যে জাইগোট তৈরি হবে সেটাকে মার গর্ভে রোপণ করব। এই টপিক দুটো পড়াবো। তাহলে লিখে ফেলি বোর্ডে আমাদের কি টপিক শুরু হচ্ছে। আমাদের টপিকের নাম ফার্টিলাইজেশন অ্যান্ড ইমপ্ল্যান্টেশন। ইমপ্ল্যান্টেশন, ঠিক আছে। ইমপ্ল্যান্টেশন, যার যেখানে ডাউট হবে আনমিউট করে জিজ্ঞেস করবে। তাহলে এইবার আমরা ফার্টিলাইজেশন শুরু করছি। প্রথম টপিকটা হচ্ছে আমাদের কি ফার্টিলাইজেশন, দেন আমরা পড়বো ইমপ্ল্যান্টেশন। ফার্টিলাইজেশন কাকে বলে আগে সেটাকে ক্লিয়ার করি। ফার্টিলাইজেশন কাকে বলে অলরেডি সেই ক্লাস 9 থেকে 8 থেকে পড়ে আসছি ফার্টিলাইজেশন বলে। সৌরিক বলবে ফার্টিলাইজেশন কাকে বলে। ফার্টিলাইজেশন কাকে বলে এখন আর কাজ করবে সেই সময়কে ফার্টিলাইজেশন বলে। মানে একে এমন মারা উচিত, এত নোটপত্র কালেক্ট করে পড়ার সময় লবডঙ্কা, মানে একে এত বকা উচিত যে কি এই ডাইনোসরের মধ্যেই তুমি ছিলা, ঠিক আছে। তাহলে ফার্টিলাইজেশন কাকে বলে অর্থাৎ নিষেক কাকে বলে? ডিম্বাণু আর শুক্রাণুর মিলনকে বলা হয় ফার্টিলাইজেশন বা নিষেক, তাই তো? রিজু কি বলতে চায়? ফার্টিলাইজেশন কাকে বলে? শুক্রাণু আর ডিম্বাণুর মিলনকে ফার্টিলাইজেশন বলে। আচ্ছা, শুক্রাণুর আর ডিম্বাণুর মিলনকে যখন ফার্টিলাইজেশন বলছি, তাহলে আমরা ডিম্বাণুর প্রসেসও মানে উজেনেসিসও পড়েছি, আমরা স্পার্মাটোজেনেসিসও পড়েছি। উজেনেসিস আর স্পার্মাটোজেনেসিস কাকে বলে? আদি বলবে উজেনেসিস কাকে বলে। তাড়াতাড়ি, উজেনেসিস কা ভিডিও অন করো, ভিডিও অন করো, ভিডিও অন করো। তো দেখতে পাচ্ছি না, তুমি দেখে বলছো না দেখে বলছো। বলো। হয়ে গেছে। পাশের জন অভিজিৎ বলো, স্পার্মাটোজেনেসিস কাকে বলে? ভিডিওটা অন করো, নাহলে কি চুরি চামারি করে কি করে বলছো বুঝতে পারবো না। তাড়াতাড়ি, দেরি করা মানে পুরো প্রসেসটা চলবে এখনো 9টা থেকে। বলো, স্পার্মাটোজেনেসিস কাকে বলে? হয়ে গেছে। শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে বলা হয় স্পার্মাটোজেনেসিস, আর ডিম্বাণু তৈরির প্রসেসকে বলা হয় উজেনেসিস, যেটা খুব সুন্দরভাবে পড়িয়ে রেডি করানো আছে, তারপরেও ভুলগুলো হচ্ছে। যাই হোক, নেক্সট টপিকে আমি কি নেক্সট লাইনটা কি বলতে চাইছি, এই ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হয়ে যে জাইগোট গঠন হবে, এই মিলিত হওয়াকে বলা হয় ফার্টিলাইজেশন বা নিষেক। সেক্ষেত্রে আমরা যখন ডিম্বাণু তৈরি পড়েছি তখন আমরা দেখেছি যে ডিম্বাণু অ্যাকচুয়ালি ডিম্বাণু বলা যায় না, ডিম্বাণু অ্যাকচুয়ালি সেকেন্ডারি উসাইট, কারণ তাতে বিভাজন কমপ্লিট হয়নি। মিওসিস 2তে মেটাফেজ 2তে গিয়ে এইসব স্টপ হয়ে গেছিলো, মনে পড়ছে এই টার্মগুলো? যে মেটাফেজ 2তে গিয়ে আমাদের ডিম্বাণুর যে স্ট্রাকচারটা থেমে গেছিল, তারপরে আর বৃদ্ধি হয়নি,
তারপর আর বিভাজনও কমপ্লিট করতে পারিনি। তার জন্য এই ডিম্বাণুকে বলা হয়েছিল সেকেন্ডারি উসাইট। মনে পড়ছে টার্মগুলো? ইউবি মনে পড়ছে? আচ্ছা, সেক্ষেত্রে সেকেন্ডারি উসাইট কেন? কারণ এতে মেটাফেজ 2 হয়ে স্টপ হয়ে গেছিল বিভাজন। তা এই স্টপ কন্ডিশনে দেখা যাচ্ছে যে এই হচ্ছে সেকেন্ডারি উসাইট, এই হচ্ছে জোনা পেলুসিডা, এই হচ্ছে করোনা রেডিয়েটা, এই হচ্ছে গ্রানুলোসা সেল হয়ে এই গ্রাফিয়ান ফলিকল যেটা তৈরি হয়েছে সেখান থেকে ওভালিউশনের দিন অর্থাৎ 14তম দিনে শুধুমাত্র সেকেন্ডারি উসাইট, তারপরে হচ্ছে জোনা পেলুসিডা, করোনা রেডিয়েটা নিয়ে বাইরে বেরিয়ে এসেছিল। মনে পড়ছে? হ্যাঁ, বোঝাতে পেরেছি কি বললাম? যে এই যে ওভলিউশনের 14তম দিনে যে ওভলিউশন হয়েছিল সেখানে যেটা বেরিয়ে এসেছিল সেটাকেই আমরা বলছিলাম ডিম্বাণু। অ্যাকচুয়ালি সেটা ডিম্বাণু নয়, সেটা হচ্ছে সেকেন্ডারি উসাইট। এই সেকেন্ডারি উসাইট এই বেরিয়ে আসার পর কোথা থেকে বেরিয়ে আসলো? গ্রাফিয়ান ফলিকল থেকে বেরিয়ে আসলো। গ্রাফিয়ান ফলিকল থেকে বেরিয়ে আসার পর যেটা পড়ে থাকলো সেটাকে আমরা বলেছিলাম কর্পাস লুটিয়াম। টার্মগুলো রিভিশন হচ্ছে, এখনো পড়া শুরু করিনি, তাহলে বুঝতে পারো হাল কন্ডিশন। তাহলে এই ওভারি থেকে 14 ওভলিউশনের সময় যে ডিম্বাণু বেরিয়ে এসেছিল সেই ডিম্বাণুটা আসলে সেকেন্ডারি উসাইট। কেন এটা সেকেন্ডারি উসাইট? কারণ মেটাফেজ 2 তে গিয়ে এটা স্টপ হয়ে গেছিল ওর বিভাজন। সেই সেকেন্ডারি উসাইট গ্রাফিয়ান ফলিকল থেকে বেরিয়ে আসার পর যে অংশটা রয়ে যায়, যে অংশটা ডিম্বাশয়ের মধ্যে রয়ে যায় সেটাকে আমরা বলেছিলাম কর্পাস লুটিয়াম। ঠিক আছে, এখান থেকে কোন হরমোন রিলিজ হচ্ছিল? গ্রাফিয়ান ফলিকল, পরে কর্পাস লিউটিয়াম ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনকে রিলিজ করছিল। তার জন্যই আমাদের 7 দিন আমাদের গর্ভে কি তৈরি হয়েছিল? আমাদের ইউটেরাসের মধ্যে খাদ্যগুলো সঞ্চয় হয়েছিল। সব পড়িয়েছি, সব বুঝিয়েছি, প্রতিটা জিনিস ধরে ধরে বুঝিয়েছি। সেক্ষেত্রে এই সেকেন্ডারি উসাইটটা যখন বেরিয়ে পড়লো তখন এই ফিমরি দিয়ে ডিম্বাশয়ের উপর এরকম আলতো করে যখন হাত বোলাচ্ছে তখন সেকেন্ডারি উসাইটটা এই ফ্যালোপিয়ান টিউবে চলে গেছে। ফ্যালোপিয়ান টিউবে যখন চলে গেছে তখন ও কোথায় গিয়ে ওয়েট করলো? অ্যাম্পুলাতে গিয়ে ওয়েট করলো। অ্যাম্পুলা অর্থাৎ জাংশনে গিয়ে ওয়েট করলো। কতদিন ওয়েট করবে? একদিন ওয়েট করবে, একদিন। কারণ এ একদিনই অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, অ্যাক্টিভ থাকে কতদিন ডিম্বাণু? একদিন। শুক্রাণু সেক্ষেত্রে 6 ঘন্টা অ্যাক্টিভ থাকে। ভালো কথা। সেক্ষেত্রে কার জন্য ওয়েট করছে? যদি এখান থেকে কোনো শুক্রাণু আসে, শুক্রাণু আসবে। শুক্রাণু আসার পর অ্যাম্পুলাতে গিয়ে ও ডিম্বাণুর সাথে মিলিত হবে, তখন তাকে আমরা বলবো ফার্টিলাইজেশন হলো। ঠিক আছে, মিলিত হলো। কি হচ্ছে? রিজুর মুখের হাল এরকম কেন? পড়া বুঝতে পারছো না? ও, আমি ভাবলাম পড়া বুঝতে পারছো না। পড়া তুমি তো আগে দুটো ক্লাস করোনি, অনেক টার্ম হয়তো বুঝতে পারবে না। ওরা পড়ে তাই বুঝতে পারছে না, আর তুমি না পড়ে তো বোঝার কথা নয়। যাই হোক, সেক্ষেত্রে দেখো কিভাবে কি করা যায়। আমি আস্তে আস্তেই বোঝাচ্ছি, মনে হয় সবকটা টার্মই বোঝা যেতে পারে। তারপর যখন মিলিত হলো তখন তাকে আমরা বলবো ফার্টিলাইজেশন। ভালো কথা। এই ফার্টিলাইজেশনের পর তৈরি হবে কি? এই জাইগোট তৈরি হবে। এই জাইগোট তৈরির প্রসেসটা এবার আমরা বলবো যে কিভাবে জাইগোট তৈরি হচ্ছে।
জাইগোট তৈরির প্রসেস যখন বলছি, তার মানে কোথায় ফার্টিলাইজেশন হচ্ছে, এখান থেকে শর্ট কোয়েশ্চেন কিন্তু আসতে পারে দুটো তিনটে। কেমন শর্ট কোয়েশ্চেন আসতে পারে, যে গ্রাফিয়ান ফলিকল বা কর্পাস লিউটিয়াম থেকে কোন হরমোন রিলিজ হয়, সেটা হচ্ছে ইস্ট্রোজেন প্রজেস্টেরন। তারপরে আমার বলতে পারে যে ফার্টিলাইজেশন অ্যাকচুয়ালি কোথায় হয়, সেটা হচ্ছে ইউটেরাসের অ্যাম্পুলা রিজিয়ানে, ঠিক আছে। আর ডিম্বাণু যেটা রিলিজ হচ্ছে সেটাকে আসল হচ্ছে কি বলা হয়, সেকেন্ডারি উসাইট, ঠিক আছে। কি বলা হয়, সেকেন্ডারি উসাইট। কেন এটাকে সেকেন্ডারি উসাইট বলছে অভিজিৎ, কেন বলছে সেকেন্ডারি উসাইট? তাড়াতাড়ি বলো। ডিম্বাণুকে ডিম্বাণু না বলে আমি সেকেন্ডারি উসাইট কেন বলছি, কেউ তো বলো একজন, দেখি আমার বোঝানোটা কি কতদূর যাচ্ছে। হ্যাঁ, কোন ফেজে স্টপ হয়ে আছে, কোন ফেজ? আমি তো লিখেই রেখেছি, দেখা যাচ্ছে না বোর্ডের এই লেখাটা। মেটাফেজ 2-তে ওই বিভাজন হয়ে বসে আছে। তাহলে আর কটা স্টেপ বাকি বিভাজন হতে ওর? দুটো স্টেপ। কি কি চন্দ্র বলবে, কি কি? আর দুটো স্টেপ গেলেই ওর বিভাজন কমপ্লিট। সেই দুটো স্টেপ কি কি বল। এবার আর নেটওয়ার্ক কাজ করবে না, এবার আর শুনতে টুনতে পাবে না, এবার নেটওয়ার্কে একদম ডাউন হয়ে গেছে, সব স্টপ হয়ে যাচ্ছে। বল তা, ও পড়া আমি তো লিখে রেখেছি। আর মেটাফেজ 2 হয়ে গেছে, তাহলে আর দুটো স্টেপ কি বাকি আছে, আর কোন দুটো স্টেপ কমপ্লিট করলে বিভাজনটা কমপ্লিট হবে? মেটাফেজের পরে কোন ফেজ থাকে? অ্যানাফেজ 2 আর টেলোফেজ 2, এটা কি বলা যাচ্ছিল না? অ্যানাফেজ 2 আর টেলোফেজ 2 যদি কমপ্লিট করে, তাহলে এই সেকেন্ডারি উসাইট পরিপূর্ণভাবে ডিম্বাণুতে পরিণত হবে। এই পর্যন্ত কি বোঝা গেছে সবাই? প্রত্যেকে বোঝা গেছে? আচ্ছা, আর সবাই বোঝা গেছে? অভিজিৎ কি বলতে চাইছে? অভিজিৎ, দেখি অভিজিৎ ভিডিও কল অন করো, দেখতে পাচ্ছি না তোমাকে। ভিডিও কল অন করো, আদি অন করো, সবাই অন করো, ভিডিও কলে থাকো, নয়তো চোখ মুখ না দেখলে বোঝা যায় না তোমাদের। এখনো অমরা আসেনি, এখনো অমরা লিখিনি। অমরা যখন আসবে তখন বলছি। এটা হচ্ছে জাইগোট পর্যন্ত, চলো অমরা তো তৈরি হবে, এখনো দেরি আছে অমরা তৈরি হওয়া, ঠিক আছে? বোঝা যাচ্ছে? অভিজিৎ ভিডিও কল অন করো, আমি তোমাকে দেখতে পাচ্ছি না, ভিডিও অফ। বাড়িতে বাড়িতে লোকজন আছে, বাড়িতে লোকজন আছে, তোমার তো এটা ক্লাস টাইম, তাহলে সেক্ষেত্রে কেন তো, তা লোকজন তো তুমি আমাকে মিউট করে রাখো, কিন্তু তুমি তোমাকে দেখতে চাই, তা না হলে তুমি কি পড়া বুঝছো কি না আমি বুঝতে পারছি না। যাই হোক, তাহলে এই গেল হচ্ছে আমার মিলিত হওয়া। এবার আমি ডাইরেক্ট ফার্টিলাইজেশন বোঝাবো। ফার্টিলাইজেশন হতে গেলে কি হতে হয়? ফার্টিলাইজেশন হতে গেলে এই শুক্রাণুকে কি কি পদ্ধতিতে, তার আগে বলে দিই, যেসব মায়েদের মানে গর্ভধারণ ক্ষমতা থাকে না, তাদের একটা বা যে কোনো কারণে সন্তান হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কিসের সাহায্য নিই? IVF বা টেস্ট টিউব বেবির সহযোগিতা নিই। সেক্ষেত্রে টেস্ট টিউব বেবিতে আগে কি হচ্ছিল, যে শুক্রাণু এবং ডিম্বাণুকে নিয়ে মিশিয়ে দিচ্ছিল, কিন্তু দেখছিল যে ভালো কাজ হচ্ছে না, জাইগোট গঠন হচ্ছে না, কিছু একটা সমস্যা হচ্ছে। কেন জাইগোটটা ঠিকঠাক গঠনই হচ্ছে না, ঠিক আছে? এবার কেন গঠন হচ্ছে না, সেই পরীক্ষা নিরীক্ষা চালাতে গিয়ে যেটা এসছে সেটা হচ্ছে ক্যাপাসিটেশন। এখন আমি বলতে চলেছি ক্যাপাসিটেশন কাকে বলে। তার আগে বলে নি, একবার কি হচ্ছে, ক্যাপাসিটি
ক্যাপাসিটেশন মানে হচ্ছে শুক্রাণুর সক্রিয়করণ, ক্যাপাসিটি বাড়বে, ওর ক্ষমতায়ন হবে, ক্যাপাসিটি। ঠিক আছে, ক্যাপাসিটেশনকে তোমার পরীক্ষায় মানে বোর্ড এক্সামে তোমাকে ক্যাপাসিটেশন বলেই উল্লেখ করবে, এর বাংলা মানে করে তোমাকে কোয়েশ্চেন করবে না, অর্থাৎ ক্যাপাসিটেশনকে ক্যাপাসিটেশন হিসাবেই পড়বে। ঠিক আছে, হয়তো ক্যাপাসিটেশন ইংরাজিতে না লিখে সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে বাংলাতে লিখতে পারে, কয় জাফালা আকার, ক্যা, পয়াকারে পা, টয় শিকারে টি, তালবসয় আকার দন্ত, ক্যাপাসিটেশন। ক্লিয়ার? সেক্ষেত্রে ক্যাপাসিটেশন বোঝাবো, তার আগে আর একটা দুটো পয়েন্ট আমি উল্লেখ করতে চাই। সেই পয়েন্টগুলো কি, একবার ইনসেমিনেশনে, তার মানে তোমার ওয়াইফের সাথে একবার মিলিত হওয়ার পর তোমার সঙ্গমের শেষে, অর্থাৎ কয়টাসের শেষে, ঠিক আছে, কয়টাস যাকে আমরা বলি না ইন্টারকোর্স, তাকে আমাদের মেডিকেল বা গাইনোকোলজি ভাষায় বলা হয় কয়টাস, কয়টাস। ঠিক আছে, কি বলা হয় তাকে? কয়টাস। কয়টাস মানেও কিন্তু ইন্টারকোর্স। তার মানে এই কয়টাসের শেষে প্রায় 200 থেকে 300 মিলিয়ন যে শুক্রাণু রিলিজ হলো, ঝাঁকে ঝাঁকে যে শুক্রাণুগুলো এগিয়ে চললো ভ্যাজাইনাল যোনি পথ দিয়ে। ঠিক আছে, যোনি পথে যাওয়ার সময় তাকে অনেক ঝড় ঝাপটা জল, রোদ জল পেরিয়ে যেতে হয়। কেন যেতে হয় রোদ জল পেরিয়ে? রোদ জল পেরিয়ে এই কারণেই যেতে হয়, কারণ সেরা থেকে সেরা জিনিস এখানে বাছাই হবে, সেরা থেকে সেরা জিনিস বাছাই হবে। সেক্ষেত্রে সেরা থেকে সেরা হতে গেলে তাকে বারবার পরীক্ষার সম্মুখীন হতে হবে, বারবার বিভিন্ন পরীক্ষার সম্মুখীন তাকে হতে হবে। সেক্ষেত্রে ভ্যাজাইনাতে অ্যাসিডিক পরিবেশ অনেক বেশি, ভ্যাজাইনাতে অ্যাসিডের পরিমাণ অনেক বেশি। সেই অ্যাসিড অতিক্রম করে, ঠিক আছে, সেই অ্যাসিড অতিক্রম করে যখন এই পথ দিয়ে যাচ্ছে, তখন এই জায়গাটাতে যেসব রিসেপ্টরগুলো আছে তারা বলছে সামনেই ডিম্বাণু বসে আছে, তুমি যে এই পথে যাচ্ছ তা তোমার মানে দেখতে দেখতে এরকম মুখ টুক কালি টালি আনস্মার্ট হয়ে কেন যাচ্ছ? ডিম্বাণু মহারানী বসে আছে, তার সাথে মিলিত হতে যাচ্ছ, একটু মাথা টাথা শ্যাম্পু ট্যাম্পু করে যাও। তাই ওরা এখান থেকে যখন যাচ্ছে তখন এদের কাজ, এখানে যারা বসে আছে তাদের কাজ হচ্ছে মাথাটা ধরে এরকম পরিষ্কার করে দেওয়া, যা ফর্সা হয়ে যা ডিম্বাণুর কাছে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, সেই মাথা ধরে ফর্সা করে দিচ্ছে, তার মানে এখানে যে এনজাইমিং ক্রিয়া হচ্ছে, শুক্রাণু, আমরা যখন শুক্রাণুকে আঁকছিলাম তখন আমরা কি এঁকেছিলাম? বোর্ডের এই পাশটা দেখা যাচ্ছে, এই পাশ ক্লিয়ার বোর্ডের? আচ্ছা, এই হচ্ছে মাথা, এর মধ্যে ছিল অ্যাক্রোজোম, এই হচ্ছে আমার মিডল পিস, আর এই হচ্ছে টেল অংশ, এই হচ্ছে টেল। ঠিক আছে, এই হচ্ছে টেল অংশ। যতটুকু ভালো আঁকিনি, আগের দিন শুক্রাণুটা বেশি হ্যান্ডসাম ছিল। ঠিক আছে, তা এই মিডল পিসের মধ্যে কি ছিল? মাইটোকন্ড্রিয়া ছিল, তাই তো, এরকম মাইটোকন্ড্রিয়া গুলো ছিল। আর এখানে উৎসেচকপূর্ণ যে থলি, তাকে আমরা কি বলেছিলাম? তাকে আমরা বলেছিলাম অ্যাক্রোজোম, অ্যাক্রোজোম, তাই তো। শুক্রাণুর মাথায় যে উৎসেচকপূর্ণ থলি ছিল তাকে আমরা নাম দিয়েছিলাম অ্যাক্রোজোম। ঠিক আছে, অ্যাক্রোজোম নাম দিয়েছি। তাহলে শুক্রাণুর গঠন আমরা অলরেডি পড়িয়েছি, যাদের মনে হবে তারা আবার দেখে নেবে। তাহলে অ্যাক্রোজোম, অ্যাক্রোজোম মানে উৎসেচকপূর্ণ থলি, যেটা হেডের অংশ, শুক্রাণুর মাথায় ছিল। তা সেই যখন এই ভ্যাজাইনাল ওপেনিং দিয়ে যাচ্ছে তখন এই যে ওয়াল, এই যে দেওয়াল, শুক্রাণুর পাশে যে পর্দা, প্লাজমা যে পর্দা, প্লাজমা মেমব্রেন বা প্লাজমা পর্দা, এই প্লাজমা পর্দার মধ্যে কার্বোহাইড্রেট আর প্রোটিনগুলোকে নষ্ট করে দিয়ে পর্দাটাকে দুর্বল করে দিচ্ছে। কি করছে?
কার্বোহাইড্রেট আর প্রোটিন এরা কোথায় থাকছে? এই পর্দার গায়ে, শুক্রাণুর গায়ে যে প্লাজমা পর্দা আছে, এই প্লাজমা পর্দার গায়ে কার্বোহাইড্রেট আর প্রোটিনগুলো আছে। সেই প্রোটিনগুলোকে নিয়ে এরকম ঘষা দিচ্ছে মাথা। কে ঘষা দিচ্ছে? এই ভ্যাজাইনাল ওপেনের এখানে যে কোষগুলো আছে সেগুলো শুক্রাণুর মাথাকে এরকম ফর্সা করে দিচ্ছে, ডলে দিচ্ছে, এবং ডলে দেওয়ার পরে এই আবার তাকে ডিম্বাণুর কাছে যেতে দিচ্ছে। সেক্ষেত্রে মাথা যখন ডলে দিচ্ছে, মাথা থেকে কি বেরিয়ে যাচ্ছে? কার্বোহাইড্রেট আর প্রোটিন বেরিয়ে যাচ্ছে। কার্বোহাইড্রেট প্রোটিন যখন এই প্লাজমা পর্দা দিয়ে বেরিয়ে যাচ্ছে, তখন পর্দাটা দুর্বল হয়ে যাচ্ছে। ঠিক আছে, দুর্বল হয়ে যাচ্ছে বা পর্দা হালকা হালকা নষ্ট হয়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে। এই পর্দা পাতলা হলে তবেই এখানে এসে ও করোনা রেডিয়েটা জোনা পেলুসিডা ভেদ করে সহজে প্রবেশ করতে পারবে। তাই বিজ্ঞানীরা এই বিক্রিয়াটাকে আলাদা করে ল্যাবরেটরিতে করিয়ে তবে আইভিএফ করায়। তা না হলে দেখছিল যে যতই শুক্রাণু আর ডিম্বাণুকে দিক না কেন, শুক্রাণু আর ডিম্বাণু ফার্টিলাইজ হচ্ছিল না। এই এক্সপেরিমেন্টের থেকে যেটা পাওয়া গেল যে ওদের ক্যাপাসিটেশন করাতে হবে। তাহলে এমন একটা বিক্রিয়ার মধ্যে আমার পাঠাতে হবে যেখানে ওর মাথা থেকে কার্বোহাইড্রেট আর প্রোটিনগুলো বের করে দিতে হবে। দিলে তবে যদি আমি শুক্রাণুর কাছে নিয়ে যাই, এই ডিম্বাণুর কাছে নিয়ে যাই, তবেই ওই ফার্টিলাইজ করবে। তাহলে এই বিক্রিয়াকে কি বলবো? ক্যাপাসিটেশন বিক্রিয়া। ওর ক্যাপাসিটি বাড়লো। ঠিক আছে, এই বিক্রিয়াকে তখন নাম দেব হচ্ছে ক্যাপাসিটেশন। ক্যাপাসিটেশন, ভিভিআই একটা টার্ম, ভিভিআই ক্যাপাসিটেশন বিক্রিয়া, ভিভিআই। আবারও বলছি, তাহলে ক্যাপাসিটেশন বিক্রিয়া কাকে বলে? ক্যাপাসিটেশন বিক্রিয়া হচ্ছে ভ্যাজাইনাল ইনসেমিনেশন পরে, অর্থাৎ বীর্যপাতের পরে শুক্রাণুগুলো যখন ভ্যাজাইনা দিয়ে আমার অ্যাম্পুলার দিকে যেতে শুরু করে, তখন এই রাস্তাতেই এনজাইমেটিক একটা বিক্রিয়া হয়, উৎসেচকের একটা বিক্রিয়া হয়, যে বিক্রিয়াতে আমার শুক্রাণুর প্লাজমা পর্দা থেকে কার্বোহাইড্রেট এবং প্রোটিনকে নষ্ট করে দেওয়া হয় বা রিমুভ করে দেওয়া হয়। কার্বোহাইড্রেট বা প্রোটিনগুলো রিমুভ হলেই প্লাজমা পর্দাগুলো দুর্বল হয়ে পড়ে এবং ডিম্বাণুর কাছে এসে তার যে নিজস্ব পর্দাগুলো আছে সেগুলো ভেদ করে সহজেই ডিম্বাণুর কাছে পৌঁছাতে পারে। এই বিক্রিয়াকে বলা হয় ক্যাপাসিটেশন। কার বুঝতে অসুবিধা আছে তাহলে আমি আবারও বোঝাবো। এক্স্যাক্টলি, এই একটা গুড কোয়েশ্চেন এবং খুব ভালো কোয়েশ্চেন। এটা কিন্তু পরীক্ষায় দেবে। ক্যাপাসিটেশন কিন্তু ভ্যাজাইনাতে হয়, ভিভিআই কোয়েশ্চেন। ক্যাপাসিটেশন কোথায় সম্পন্ন হয়? ভ্যাজাইনাতে বা যোনিতে। ভ্যাজাইনা বা যোনি। বোঝাতে পেরেছি? এটা কিন্তু ভিভিআই। কোথায় সম্পন্ন হয়? ভ্যাজাইনাতে বা যোনিতে। ডাউট আছে কারোর? কোনো অভিজিতের কোনো ডাউট আছে? অভিজিতের কোনো ডাউট নেই, আচ্ছা ঠিক আছে। তাহলে ক্যাপাসিটেশন বুঝিয়ে দিলাম। এইবার আমি যে পয়েন্টটাতে যাচ্ছি, আচ্ছা অসুবিধা যখন নেই তাহলে একটুখানি এক মিনিটের মধ্যে একটু শুনি অভিজিতের কাছ থেকে ক্যাপাসিটেশন মানে অভিজিৎ কি বুঝেছে। তাড়াতাড়ি বলো, শুনছি। হ্যাঁ, এটা কার প্লাজমা পর্দা? শুক্রাণু। অ্যাম্পুলার না শুক্রাণু? শুক্রাণুর প্লাজমা পর্দা দুর্বল হয়ে পড়ে। তাহলে এই প্রক্রিয়াকে কি বলে?
ক্যাপাসিটেশন। হ্যাঁ, তাহলে ক্যাপাসিটেশন কোথায় সম্পন্ন হয়? ভ্যাজাইনাতে। ভেরি গুড। চলো, তাহলে ক্যাপাসিটেশন হয়ে গেল। এবার ক্যাপাসিটেশন হওয়ার পর কি ঘটে সেটা এবার আমি করতে চলেছি। তাহলে আমি একটু শর্ট কোয়েশ্চেন চট জলদি ধরে নিই সবাইকে। রিজু বলো, ফার্টিলাইজেশন কোথায় সম্পন্ন হয়? ফার্টিলাইজেশন কোথায় সম্পন্ন হয়? রিজু রিজু আর ক্লাস করতে পারছে না। নেক্সট হচ্ছে সৌরিক। ফার্টিলাইজেশন কোথায় সম্পন্ন হয়? কোথায় হয়? ফার্টিলাইজেশন কোথায় হয়? ভ্যাজাইনাতে ফার্টিলাইজেশন হয়। সাতকাণ্ড রামায়ণ পড়ে ভ্যাজাইনাতে ফার্টিলাইজেশন হয়। ভেরি গুড। তারপর অভিজিৎ কোথায় হয় ফার্টিলাইজেশনটা? জোনা পেলুসিডাতে হয়। ভেরি গুড। আদি কোথায় হয়? বই দেখে ডিম্বাশয়ে হয়। আদি কোথায়? এই অভিজিৎ, এই ইউভি কোথায় হয়? ভেরি গুড, অ্যাম্পুলাতে হয়। এতক্ষণ যে বললাম যে ইউটেরাসের এই জায়গাতে সম্পন্ন হয়, যেখানে ডিম্বাণু আর শুক্রাণু এসে মিলিত হয়, এই জায়গাটাকে অ্যাম্পুলা বলে। তা এটা কি খুব, এটা জোনা পেলুসিডা, এটা ভ্যাজাইনা, এটা আর কি যেন সব বললো। তাহলে আমি কেন পড়াচ্ছি? হ্যাঁ, তা ডিম্বাশয়, এটা ডিম্বাশয়তে হয়। লজ্জার বিষয়। এত এত ভালো স্টুডেন্ট নিয়ে ক্লাস করালে মনে আনন্দ, আলাদাই আনন্দ। মানে বাবা সব টাকা জলাঞ্জলি, নেটের টাকা জলাঞ্জলি, পয়সা মাইনে দিচ্ছে সেই টাকা জলাঞ্জলি, মানে অঞ্জলি দিতে দিতে মা বাবা শেষ। সারা বছর ধরে অঞ্জলি দিচ্ছে। বলে তাতে কি, তাতে আপনার তো লাভ, আমার তো লাভ, কিন্তু আমি নিজে যে ছোট হচ্ছি। তাহলে আমি পড়া বোঝাতেই পারছি না, তার মানে এই। যাই হোক, বাদ বাকিরা বুঝছে কিনা কে জানে। যাই, এবার হচ্ছে অ্যাম্পুলাতে। এইবার আমরা দেখব তাহলে ওই ক্যাপাসিটেশনের পরের ঘটনা কি হচ্ছে। ক্যাপাসিটেশনের পরের ঘটনা কি বলছে? এই হচ্ছে আমার সেকেন্ডারি, এই হচ্ছে আমার সেকেন্ডারি উসাইড। ঠিক আছে, এই হচ্ছে আমার কি সেকেন্ডারি উসাইড। সেকেন্ডারি উসাইডের নিজস্ব পর্দাকে বলা হয় ভাইটেলাইন মেমব্রেন। মেমব্রেন, BRAN। ভাইটেলাইন পর্দা। ঠিক আছে, এই বাবা ভুলে যাচ্ছিলাম। ঠিক আছে, ভাইটেলাইন পর্দা। এই ভাইটেলাইন পর্দা কার? সেকেন্ডারি উসাইডের নিজস্ব পর্দা। তার মানে আমি যদি একটু অন্য কাল ইউজ করি তাহলে কিন্তু এই পর্দাটাকে বলছে ভাইটেলাইন পর্দা। ভাইটেলাইন পর্দা কি, এটাও কিন্তু একটা কোয়েশ্চেন, VVI। সেটা হচ্ছে সেকেন্ডারি উসাইডের নিজস্ব যে পর্দা তাকে আমরা বলবো ভাইটেলাইন পর্দা। ভাইটেলাইন পর্দা কি ছিল? জোনা পেলুসিডা নিয়ে বেরোচ্ছিল। এই হচ্ছে জোনা পেলুসিডা। ঠিক আছে, জোনা পেলুসিডা। বাংলাতে লিখি জোনা পেলুসিডা। জোনা পেলুসিডা। এইবার চলে যাব জোনা পেলুসিডার গায়ে গ্রানুলোসা, যে গ্রানুলোসা কোষগুলো এরকম লম্বা লম্বা ভাবে সাজানো ছিল। ঠিক আছে, লম্বা লম্বা ভাবে সাজানো। একে বলছে করোনা রেডিয়েট
করোনা রেডিয়েটা। সেক্ষেত্রে আরেকটা কোয়েশ্চেন হতে পারে, সেটা হচ্ছে গ্রাফিয়ান ফলিকল থেকে। গ্রাফিয়ান ফলিকল কি? ওই ডিম্বাশয়ের ওভলিউশনের সময় যেটা থেকে ও বেরিয়ে আসছিল, সেই ওভলিউশনের সময় সেকেন্ডারি উসাইট কি কি নিয়ে বেরিয়ে আসছিল, তখন তোমাকে এমসিকিউতে দিয়ে দেবে লাইন আকারে, তখন তোমাকে বলতে হবে সেকেন্ডারি উসাইট, জোনা পেলুসিডা এবং করোনা রেডিয়েটা নিয়ে বেরিয়ে আসছিল, আর কিছু না। ঠিক আছে, এটা গেল। ও সাথে কিছু গ্রানুলোসা কোষ আছে, গ্রানুলোসা কোষ, এই গ্রানুলোসা কোষ নিয়ে ও বেরিয়ে আসছিল, গ্রানুলোসা সেল। এইবার কি হচ্ছে, এটা আমার কোথায়? সেই অ্যাম্পুলাতে এসে দাঁড়িয়েছে। এই পথে শুক্রাণু এসছে, শুক্রাণু। শুক্রাণু অলরেডি ক্যাপাসিটেশন হয়ে গেছে। ক্যাপাসিটেশন কি করেছে? একদম মাথার চুল আদি যেমন এরকম এরকম করছে, এরকম এরকম একদম ঝাঁকা নাকা শ্যাম্পু ট্যাম্পু করে একদম সেই লেভেলের একটা স্টাইল। ঠিক আছে, আর সৌরিক তো পড়ছে না, সৌরিক ওর ট্যাবের মধ্যে কি সব করছে, এই ট্যাবের মধ্যে বলছি। তা এটা করলে যদি পড়াশুনো হয়ে যায়, করতে পারিস, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, কর। তুই করছিস না, তোর চশমায় রিফ্লেক্ট হচ্ছে, তুই বললেই হবে? তুই লোককে বোকা বানালে হবে? তা ভালো, এরকম করলে যদি পড়াশুনো এগিয়ে যায়, বোঝা যায়, তাহলে ভালো তো, খুবই ভালো কথা। মাস গেলে পয়সা পেলেই হবে। এটা একটা রাফ অ্যান্ড টাফ কথা। কেন রাফ অ্যান্ড টাফ কথা? কারণ এখানে আমি চাইছি শেখাতে, ও যদি শিখতে না চায় তাহলে আমার তো কিছু করার নেই সেখানে। যাই হোক, সেক্ষেত্রে এই ক্যাপাসিটেশন হয়ে শুক্রাণু যখন এসছে, তখন শুক্রাণু এই জোনা পেলুসিডাতে রিসেপ্টর আছে, রিসেপ্টর। ঠিক আছে, যখন এই শুক্রাণু জোনা পেলুসিডার কাছাকাছি চলে আসলো, তখন জোনা পেলুসিডাতে রিসিভ একটা বিক্রিয়া হবে। এতদিন যে বিক্রিয়াটার কথা বলে এসেছি, কি বিক্রিয়া? যে এখানে এই শুক্রাণুটা মানুষের না হয়ে তো কুকুরেরও হতে পারতো, মানুষ না হয়ে গরুরও হতে পারতো, মানুষ না হয়ে তো ছাগলেরও হতে পারতো। তাহলে কে ঠিক করবে যে এই ডিম্বাণুর কাছে যে স্পামটা, শুক্রাণুটা এসছে, সেটা মানুষেরই, মানুষ ছাড়া অন্য কিছু অ্যালাউ হবে না? সেটা হচ্ছে এই জোনা পেলুসিডার গায়ে যে রিসেপ্টরগুলো আছে সেই ঠিক করবে। এখান থেকে যদি ও অ্যালাউ করে, তবে ও সেকেন্ডারি উসাইটের কাছে গিয়ে পৌঁছাবে। ঠিক আছে, কেউ যদি জোনা পেলুসিডাকে উড়িয়ে দেয়, আমরা একটু পরে, আমরা দুটো লাইন পরেই বলছি, সেক্ষেত্রে এই জোনা পেলুসিডারে এই রিসেপ্টরগুলো থাকার জন্যই কি ইন্ডিকেট হয় যে এটা হিউম্যানেরই, মিউট কর, সেক্ষেত্রে হিউম্যানেরই স্পাম। ওকে, এইবার আমি চলে যাব, এ বলে হ্যাঁ ঠিক, এ আমাদের হিউম্যান স্পাম, কারেক্ট। তখন সেই রিয়াকশনে পাস করে ও চলে যাচ্ছে কার কাছে? ডিম্বাণুর কাছে। ডিম্বাণুতে গিয়ে শুধুমাত্র ও নিউক্লিয়াসটাকে ট্রান্সফার করে দিচ্ছে, নিউক্লিয়াসটা ট্রান্সফার করছে, আর সেকেন্ডারি উসাইট তো অলরেডি মেটাফেজ 2 হয়ে বসে আছে। ও যখন শুক্রাণু নিউক্লিয়াসকে রিসিভ করে ফেলেছে, তখনও সেকেন্ডারি উসাইটের যে নিউক্লিয়াস, সেটা মেটাফেজ 2 তে বসে আছে। যখন ও শুক্রাণু নিউক্লিয়াসকে দেখলো, তখন কি আনন্দ, কি আনন্দ পেয়েছি, এতদিনের পর, এই প্রতীক্ষার পর আমি তোমাকে পেয়েছি প্রতিদেব। সেই প্রতিদেবকে পেয়ে আনন্দিত হয়ে আরো দুটো মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং
টেলোফেজ 2 কমপ্লিট করে ডিভিশন কমপ্লিট করে দুটো সেল তৈরি করে ফেললো, দুটো সেল তৈরি হলো। একটা হচ্ছে ছোট সেল আর একটা হচ্ছে বড় সেল। ছোট সেল যেটা অলরেডি আগে একবার মিয়োসিস 1 এর পর আমরা ফার্স্ট পোলার বডি দেখেছি, আর একটা পোলার বডি এই এখন দেখব, এটা হচ্ছে সেকেন্ড পোলার বডি। ক্লিয়ার? সেকেন্ড পোলার বডি। তাই এই সেকেন্ড পোলার বডি আর এটা হচ্ছে, এইবার তুমি যেহেতু ওর দুটো ডিভিশন কমপ্লিট করে ফেলেছে, এইবার তুমি এই নিউক্লিয়াসটাকে বলতে পারো ডিম্বাণু, পারফেক্ট ডিম্বাণু। এতক্ষণ আমরা সেকেন্ডারি উসাইট বলছিলাম, এখন আর সেকেন্ডারি উসাইট বলা যাবে না, এখন ওকে ডিম্বাণুই বলতে হবে। এই ডিম্বাণু কমপ্লিট করে, মানে ডিম্বাণু তৈরি হয়ে এইবার এও এনে পরিণত হয়ে গেল সম্পূর্ণ, এ তো এন ছিলই, এইবার এই দুটো মিলিত হয়ে 2n তৈরি হলো, অর্থাৎ জাইগোট গঠন করবে। জাইগোট যেটা গঠন হলো দুটো নিউক্লিয়াস মিলে, সেটাকে বলে হয় জাইগোট। ঠিক আছে, এখানে লিখছি জাইগোট। সেক্ষেত্রে আর দুটো কথা এখানে বলা, সেটা হচ্ছে এখানে শুক্রাণু যে নিউক্লিয়াসটাকে প্রবেশ করিয়েছিল সেটাকে বলা হয় প্রো, বাংলাতে লিখি প্রো নিউক্লিয়াস। নিউক্লিয়াস তার মানে হচ্ছে পুরুষ প্রো নিউক্লিয়াস, অর্থাৎ মেল, অর্থাৎ প্রো পুং নিউক্লিয়াস। প্রো পুং নিউক্লিয়াস, যেহেতু ওটা স্পামের নিউক্লিয়াস তাই এটাকে বলা হয় প্রো পুং নিউক্লিয়াস। কিন্তু সেকেন্ডারি উসাইট যখন ডিম্বাণুতে পরিণত হলো, তখন আর ডিম্বাণুও বলতে পারি বা ওর আরেকটা নাম বলতে পারি প্রো স্ত্রী নিউক্লিয়াস। প্রো স্ত্রী নিউক্লিয়াস। বোঝা গেছে? আদি দেব দুলাল রয়, বোঝা গেছে কি বললাম? হ্যাঁ বলো। ক্যাপাসিটেশন হ্যাঁ হ্যাঁ, এই বিক্রিয়া দুটো কমপ্লিট হচ্ছে, এই দুটো আমি একটু পরে বলছি, এই দুটো পরে না বললে এই ব্যাপারটা কমপ্লিট করতে পারছি না। গুড কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন। আমি এই দুটো নামও আমি বলবো যে কি হচ্ছে, এটাই একটা হচ্ছে আর এটাই একটা হচ্ছে, সেই দুটো আমি বলছি। ঠিক আছে, তাহলে এই দুটো কি বললাম, ক্যাপাসিটেশন হয়ে, আর একবার রিপিট করছি, চটজলদি সবাই মন দিয়ে বুঝে নাও কি বলছি। সে স্পাম ক্যাপাসিটেশন কমপ্লিট করলো ভ্যাজাইনাতে, করে গ্রানুলোসা বেরিয়ে, মানে করোনা রেডিয়েটাতে, জোনা পেলুসিডাতে যে রিসেপ্টরগুলো আছে সেই রিসেপ্টরগুলোকে বলা হয় JP3 রিসেপ্টর বা তার জোনা পেলুসিডা রিসেপ্টর। এই জোনা পেলুসিডাতে রিসেপশনে নিজেকে শনাক্ত করে, নিজেকে প্রমাণিত করে চলে গেছে ডিম্বাণুর লেয়ারে, অর্থাৎ ভাইটেলাইন পর্দাতে। ভাইটেলাইন পর্দাতে ওই রকম মাথা ঝাঁকিয়ে শুধুমাত্র নিউক্লিয়াসটাকে প্রবেশ করিয়ে দিয়েছে ডিম্বাণুর ভেতরে। ডিম্বাণুর মধ্যে যখন নিউক্লিয়াসটা প্রবেশ করে গেছে, ওর তো ডিভিশন কমপ্লিটই ছিল, অর্থাৎ এনেই আছে, তখন ওকে আমরা বলবো প্রোপুনিউক্লিয়াস। ঠিক আছে, এক। আর দ্বিতীয়ত উল্টো পাশে ডিম্বাণুকে আমি তখনও ডিম্বাণু বলছিলাম, কিন্তু ও ডিম্বাণু নয়, ও হচ্ছে সেকেন্ডারি উসাইট। সেই সেকেন্ডারি উসাইট প্রোপুং নিউক্লিয়াস, অর্থাৎ ওর পছন্দের পুরুষকে দেখে উৎসাহিত হয়ে আরো দুটো যে বিভাজন বাকি ছিল সে দুটো কমপ্লিট করলো, অ্যানাফেজ 2 টেলোফেজ 2 কমপ্লিট করে ও একটা ছোট নিউক্লিয়াস অর্থাৎ সেকেন্ড পোলার বডি তৈরি করলো, আর নিজেকে পুরোপুরি একদম পরিপূর্ণ নারী মনে করলো, অর্থাৎ ডিম্বাণুতে পরিণত করলো। সেই ডিম্বাণুর আর এক নাম আমরা কি বললাম, প্রো স্ত্রী নিউক্লিয়াসও আমরা বলতে পারি। ক্লিয়ার? কমপ্লিট।
এইবার এই প্রোপুং নিউক্লিয়াস এবং প্রোস্ত্রী নিউক্লিয়াস, যেটা দুটোই হচ্ছে হ্যাপ্লয়েড, সেই দুটো মিলিত হয়ে আমার জাইগোট গঠন করলো, যেটা অবশ্যই 2n অর্থাৎ 46। এই বন্ধ বুঝতে সৌরিকের কোনো অসুবিধা আছে? চন্দর, এই যে একটু দেখি বদনগুলো, না হলে তো আমি বুঝতে পারছি না। এই যে কথা বললে তো শুনতে হবে কথাগুলো, পড়াশুনোকে পড়াশুনোর মতো করতে হবে, না হলে ওই হ্যাঁ হ্যাঁ করে দিন কেটে যাবে। পড়া বোঝা, বুঝতে পেরেছো? আচ্ছা, আর একজন ভদ্র বলো, অভিজিৎ কি বলছে, কুন্ডু কি বলছে, কি বুঝতে পেরেছো বলো, চট জলদি একবার রিভিশন করো। হ্যাঁ, তোমাকে ধরছি মানে তোমার পড়াটা রেডি হচ্ছে, বাদ বাকিগুলো ওই দাঁত ছাড়িয়ে ওই চশমাতে আমি দেখতে পাচ্ছি ওই ল্যাপটপ খুলে ওই পড়া বাদ দিয়ে অন্য কিছুই দেখবে, কিছু বলার নেই এদেরকে আমার, যা পারি করুক নিজের ভবিষ্যৎ। রিসেপ্টর JP3 অর্থাৎ জোনা পেলুসিডা রিসেপ্টরা। ঠিক। অর্থাৎ ভাইটালাইন পর্দা, ডিম্বাণু নিজস্ব পর্দাতে গেছে। তারপরে এখানে আসার পরে কি স্টপ, এইবার এ বলবে, সরকার বলবে, সরকার বলবে, তুমি বুঝতে পেরেছো, তুমি বুঝতে পেরেছো, সরকার বলবে এবার বাদ বাকিটুকু এখান থেকে। তারপরে সরকার বলো, সরকার বলো, আদি আদি আদি, ও ও শঙ্কর, আচ্ছা আচ্ছা। তারপর বলো, অ্যানাফেজ 2 আর হ্যাঁ, আর আরেকটা ছোট কি নিউক্লিয়াস তৈরি হবে, পোলার বডি। আচ্ছা, তারপরে টুকু এ বলবে, রয় বলবে, রয় বলো, বলো এটা প্রোপুং নিউক্লিয়াস প্রোস্ত্রী নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে, তারপরের ঘটনা কি বলো, রয় রয়, রয়টা তোমার নাম, রয় বলো, তারপরে কি হলো, হ্যাঁ সি নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে, তারপরে কি ঘটছে, তারপরে কিছু নেই, তৈরি হয়ে বসে আছে হা করে, তারপরে তৈরি হয়ে বসে আছে হা করে, তারপরে এই দুটো মিলিত হয়ে যে জাইগোট গঠন করছে, এইটুখানি বলা গেল না? ছি 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 ছি, লজ্জার বিষয়, দারুণ লজ্জা, এই লজ্জা নিয়ে বেঁচে থাকাটাও চাপ, ঠিক আছে। আর চন্দ্রকে তো সব অপমানের ঊর্ধ্বে রেখেছি, সব অপমানের ঊর্ধ্বে ও এখন নিজেকে দেবতা মনে করছে 80,000 টাকা দামের ল্যাপটপ ইউজ করে, ঠিক আছে। যাই হোক, ভালো কথা, পড়াশোনা না করে যদি ল্যাপটপ কিনেই সব হয়ে যায়, ও আবার হাত ছাতা দেখাচ্ছে, হ্যাঁ ঠিক ভেবেছে। যাই হোক, সেক্ষেত্রে এখানে আমার তাহলে জাইগোট প্রক্রিয়া কমপ্লিট। এই জাইগোট প্রক্রিয়া যখন আমার কমপ্লিট হলো, এইবার আমি চলে আসব, এখানে দুটো জিনিস আমাকে ইউভি কোয়েশ্চেন করেছে, সেটা হচ্ছে এখানে যে রিয়াকশনটা হলো আর এখানে যে রিয়াকশনটা হলো, একে বলা হয় পলি
ব্লকিং সিস্টেম, পলি ব্লকেজ, ব্লক BLOCKAG, পলি ব্লকেজ, ঠিক আছে, পলি এমব্রায়োনিক ব্লকেজ। ঠিক আছে, পলি ব্লকেজে ফার্স্ট স্টেপে হচ্ছে ফার্স্ট ব্লক, সেকেন্ডটা হচ্ছে স্লো ব্লক, স্লো ব্লক, BLOCK ব্লক। ফার্স্ট ব্লকে কি হচ্ছে, যখন ও এই ভাইটালাইন পর্দাতে গিয়ে পৌঁছালো, যখন ওর কি হচ্ছে আর না, যখন ওর নিউক্লিয়াসটাকে সেকেন্ডারি ওসাইটের মধ্যে দিয়ে দিল, তখন এখান থেকে কিছু এনজাইম বাইরে বেরিয়ে এসে জোনা পেলুসিডাকে মানে এই নিউক্লিয়াসটা প্রবেশ করার সাথে সাথে ও এখানে ব্লকেজ তৈরি করে দিল। আর কেউ এর মধ্যে অ্যালাউ নয়, নট লাউড। একজনই আসার কথা ছিল, একজনই এসছে, তারপরে নিজেকে একদম পুরোপুরি কেমিক্যাল দিয়ে ব্লক করে দিয়েছে। তাই এটাকে বলা হয় ফার্স্ট ব্লক। কোথায় হয়? ভাইটালাইন মেমব্রেনে হয়। একজনের সাথে অন্যরা এসেছিল এই ব্লকেজ পর্যন্ত, ফার্স্ট ব্লক পর্যন্ত, মানে অন্যরা সবাই না, গুটি কয়েকই, ঠিক আছে, গুটি কয়েক, কারণ রাস্তাতেই তাদের গণহত্যা হয়ে গেছে, গণহত্যা, ঠিক আছে, গুটি কয়েকই এই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারে। তারপর যখন রিসিভ হলো, রিসিভ দেখা যাচ্ছে দুটো তিনটে হলো, হতেই পারে, কারণ ওর কাজ তো শুধু রিসিভ করা, ওর কাজ তো শুধু আইডেন্টিফাই করা যে হিউম্যান স্পার্ম কিনা, ওর কাজ তো ব্লক করা নয়। সেক্ষেত্রে দুটো তিনটে দেখা যাচ্ছে একই মোটাইল, কারণ যখনই ক্যাপাসিটেশন হয়ে যায় তখন যেমন ও দেখতে সুন্দর হয়ে যায়, তেমন রুষ্টপুষ্ট, তেমন বন 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 করে ঘুরছে, ঠিক আছে, ঘোড়ার মর্টালিটিও বেড়ে যায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে একই দৌড় প্রতিযোগিতায় অনেকজন, দুই তিনজন ফার্স্ট হয়ে গেল, দুই তিনজন ফার্স্ট তো হয়। সেক্ষেত্রে ফার্স্ট দেখা যাচ্ছে এখানে সব কিছু রিসিভ হয়ে ভাইটালাইন স্পেসে, কিন্তু ভাইটালাইন স্পেসে দেখা যাচ্ছে 19-20-এ যে আগে নিউক্লিয়াসটা ঢুকিয়ে দিতে পারলো, ব্যাস কাহিনি ওখানেই শেষ। ওখানে একদম ঢোকার সাথে সাথে নিউক্লিয়াসকে নিয়ে ও একদম এখানে ফার্স্ট ঝাপাত করে ব্লক মেরে দিল, আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না, কেউ না, নট লাউড, একজনও, নোবডি লাউড, ঠিক আছে, একজনও প্রবেশ হবে না। তখন যে উৎসেচক, যে রাসায়নিক পদার্থগুলো রিসিভ মানে বের করলো, ও ব্লক করার সাথে সাথে ও কিছু কেমিক্যাল রিলিজ করলো, সেই কেমিক্যালগুলো এই JP3 কে ডিস্ট্রয় করবে, একদম পুরোপুরি জোনা পেলুসিডার লেয়ারে যে রিসেপ্টরগুলো আছে তাকে ডিস্ট্রয় করে দেবে, এই JP3 কে ডিস্ট্রয় করবে, ডিস্ট্রয়, ঠিক আছে, JP3 কে যে ডিস্ট্রয় করে দিল, তাহলে কি হলো, পুরো রিসেপ্টরে আর কেউ নেই, আর তো কেউ নেই, রিসিভই করবো না, চিনবই না, ঢুকতেই দেবো না, তার আবার কিসের ভাইটালাইন পর্দাকে ছবি, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে স্লো ব্লক। তাহলে ফার্স্ট ব্লক হয় ভাইটালাইন মেমব্রেনে, সেফ স্লো ব্লক হয় জোনা পেলুসিডাতে। এই দুটো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ বলো। হ্যাঁ, যদি দুটো তিনটে ভাইটালাইন স্পেসেও চলে যায়, যে আগে নিউক্লিয়াসকে দিতে পারবে সেই হবে হচ্ছে আমার, মানে সেই হবে আমার রাজা, বাদ বাকি সবকিছু সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে, মানে মাইক্রো সেকেন্ডের মধ্যে একদম একদম ফার্স্ট ব্লক হয়ে যাবে, ঠিক আছে। এইবার বাই চান্স, একদম দেখা যাচ্ছে খুব রেয়ার কেসে, বাই চান্স দুজন এসে দুটো নিউক্লিয়াস, মানে দুটো স্পার্ম এখানে বসলো, দুটো নিউক্লিয়াস দেখা যাচ্ছে দুজনেই সক্ষম হলো একই তালে একই গতিবেগে প্রবেশ করানোর জন্য। বলো তো, ভাবো তো কি হতে পারে, কি হতে পারে? এক সাদৃশ্য যমজ, এক্স্যাক্টলি, ভেরি গুড, সাদৃশ্য যমজ তৈরি হয়ে যেতে পারে। বোঝা গেছে? এই তো মাথা খুলছে, ব্রেন খুলছে, একদম ক্যাপাসিটেশন চলছে, দারুণ হচ্ছে। তারপর বলো।
তো নিউক্লিয়াস ছিল, তার উপরে অ্যাক্রোসোম ছিল, সেই অ্যাক্রোসোম তো সেই অ্যাক্রোসোমের এনজাইম দিয়েই তো ও এই রিঅ্যাকশনগুলো করতে করতে এখানে যে হায়ালুরোনেজ এনজাইমগুলো থাকে, হায়ালুনিরোডেজ যে এনজাইমগুলো থাকে উৎসেচকপূর্ণ থলি, তার কাজ হচ্ছে এই রিসেপ্টরে এক্সাম দেওয়া, ভাইটালাইন স্পেস এক্সাম দিয়ে দিয়ে থলিগুলোকে এক্সাম মানে উৎসেচক থলি খালি করে দাও। রিঅ্যাকশন করবে কি দিয়ে, সেই জিনিস তো জন্মলগ্ন থেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তা এ যখন শেষ হয়ে গেল, থলি অ্যাক্রোসোম শেষ, তখন এই ফাঁকা দিয়ে শুধু নিউক্লিয়াসই প্রবেশ করতে পারে, নিউক্লিয়াসই শুধুমাত্র বাইরে বেরিয়ে পড়বে। বোঝা গেছে? আর কি আসবে? আর কে কে আসবে? হ্যাঁ, মাথা খারাপ, এই নিউক্লিয়াসটাকেই তো প্রোপুং নিউক্লিয়াস বলছি। এ যখন প্রবেশ, এটা হচ্ছে স্পামের নিউক্লিয়াস, তো এটা যখন সেকেন্ডারি উসাইডের মধ্যে প্রবেশ করে দিচ্ছে তখনই ওর নাম প্রোপুং নিউক্লিয়াস হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, সেটাই তো স্বাভাবিক, এটা তো বেসিক কনসেপ্ট। এই নিউক্লিয়াসেও যখন প্রবেশ করাচ্ছে তখনই প্রোপুং নিউক্লিয়াসে পরিণত হচ্ছে। বোঝা গেছে? আর বলো, আর অভিজিতের কোনো কোয়েশ্চেন আছে? কুন্ডু, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এইটুখানি? তাহলে ফার্স্ট ব্লক, স্লো ব্লক, এই যে পলি যে ব্লকগুলো হচ্ছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু মানে কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন আসতে পারে। তাহলে এটা হয়ে গেল, তাহলে এটা মুছে দিই। কাহিনী তো এখনো জাইগোট গঠন করে ফেলেছি, মানে আমি ফার্টিলাইজেশন কমপ্লিট করেছি। এইবার আমি যাব হচ্ছে ইমপ্লান্টেশন। কোথায় যাব? ইমপ্লান্টেশন। সারা বছর ধরে পড়ার ভান করে কিছু কিছু স্টুডেন্ট, কিন্তু পরে টরে আর না। যদিও সেটা খুব ভালো কথা, কারণ তাদের বাবার অঢেল পয়সা আছে, তারা সেই পয়সাটা বেয়ার করার ক্ষমতা রাখে। ঠিক আছে, যে ও যাক কিছু টাকা গেল বা কি, আমি ল্যাপটপ হ্যাঁটা সেটা যা আছে সব কিনে টিনে একটু শো অফ করে নেব, হয়ে যাবে। দেখে না যে সেই ক্যাপাসিটিটা আমার আছে কিনা, বা ভবিষ্যতে আমি সেগুলো ফেরত দিতে বাবাকে পারবো কিনা, সেই ক্যাপাসিটিটা দেখে না। বা যদিও বা দিয়েছে, তাহলে সেটাকে আমি প্রপার ইউটিলাইজ করতে পারছি কিনা। যাই হোক, খুব ভালো কথা। তাহলে আমার ফার্টিলাইজেশন যখন আমার কমপ্লিট, এরপরে আমি যাব হচ্ছে ইমপ্লান্টেশন। ঠিক আছে, ইমপ্লান্টেশন বাংলায় কি বলছে? রোপণ। ঠিক আছে, রোপণ। রোপণ যখন আমি বলেছিলাম তখন আমি একটু এই দিক বেঁকে আঁকি। এই হচ্ছে আমার ইউটেরাস, এই হচ্ছে আমার পেরিমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম, এই হচ্ছে আমার মায়োমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এই হচ্ছে আমার কি এন্ডোমেট্রিয়াম। তাই তো, ইউটেরাসের 3টে লেয়ার ছিল, বাইরে ছিল পেরিমেট্রিয়াম, মাঝে ছিল মায়োমেট্রিয়াম, আর ভেতরে ছিল এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়ামেই আমরা মেনস্ট্রুয়াল সাইকেল যখন পড়েছি তখন দেখেছি যে কি এখানে একদিনের জন্য ওভলিউশন হয়েছিল, ওভলিউশন হয়ে তারপরে সিক্রেটারি ফেজ যখন চলছিল তখন আমার ইউটেরাসের মধ্যে গ্লাইকোজেনগুলো সঞ্চয় করছিল। কেন সঞ্চয় করছিল গ্লাইকোজেন? কারণ ওই ওভলিউশনের পরে ও মনে করছিল এইবার ও হয়তো প্রেগনেন্ট হবে, কিন্তু তখন হয়নি। তখন ও 7 দিন অপেক্ষা করার পর ও নিজেকে দুঃখে ধরে না রাখতে পেরে ও ডিপ্রেশনে চলে গেছিল।
তা এই যে আশায় ও এই সিক্রেটারি ফেজে গ্লাইকোজেনগুলো সঞ্চয় করতে শুরু করেছিল, সেটা কোথায়? এই এন্ডোমেট্রিয়াম লেয়ারে এই সঞ্চয়গুলো হচ্ছিল। ঠিক আছে, কি হচ্ছিল? গ্লাইকোজেন। তাহলে গ্লাইকোজেন জমা করছিল ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম যে আশা নিয়ে, প্রতি মাসেই সেই আশা ভঙ্গ হচ্ছিল। কিন্তু দেখা যাচ্ছে এই মাসে আর আশা ভঙ্গ না করে ওকে একদম মানে আশাকে স্বপ্ন পূরণ করে এইবার জাইগোট গঠন হয়েছে। এই ওভলিউশনের পরে একদম পাক্কা জাইগোট গঠন হবে। 7 ডেজ পরে আমি বলেছিলাম ইমপ্ল্যান্টেশন হবে। 7 দিন পরে গিয়ে যে জাইগোটটা গঠন হলো, সেই জাইগোট এবারে এন্ডোমেট্রিয়ামের মধ্যে রোপিত হবে, রোপণ হবে, পুঁতে যাবে। ঠিক আছে, এই ঘটনাকে বলে ইমপ্ল্যান্টেশন। কিন্তু এই রোপণ হতে গেলে মানে এই 7 দিন ধরে এর কি হাল হবে এটাই হচ্ছে পড়ার। মানে এই যে জাইগোট ওভলিউশনের পরে এই যে জাইগোট গঠন হলো, কিন্তু সঙ্গে সঙ্গে তো ও আর এন্ডোমেট্রিয়ামের মধ্যে প্রবেশ করে গেল না। ওর 7 দিন সময় লাগলো। 7 দিন ও নিজেকে কি পরিবর্তন করলো, যার জন্য সহজে ও এন্ডোমেট্রিয়ামের মধ্যে ঢুকে গেল, সহজেই মাটা প্রেগনেন্ট হয়ে গেল। সেই 7 দিনে কি ঘটনা ঘটে সেটাই হচ্ছে আমাদের জানার। প্রথমে আমরা একটু দেখো, প্রথমে তোমরা তোমাদের টেক্সট বইতে চলে যাও হচ্ছে 52 পেজ, এনসিইআরটি 52। এনসিইআরটি 52 পেজেতে দেখো ফ্যালোপিয়ান নালীর মধ্যে ডিম্বাণুর পরিবহন, নিষেক এবং বর্ধনশীল ভ্রূণের গমনকে দেখানো হয়েছে। তার মধ্যে আমরা ফ্যালোপিয়ান টিউব, অর্থাৎ এখানে এই যে টিউবটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, এই জায়গায় অ্যাম্পুলা, অর্থাৎ ফ্যালোপিয়ান নালীর মধ্যে কিভাবে ডিম্বাণু আসলো আমরা সেটা দেখেছি। কিভাবে ওকে পরিবহন করা হলো, পরিবহনটা বলতে গিয়ে দেখি যে ও যখন ডিম্বাশয়ের উপরে এরকম করে ফিমরিগুলো হাত বুলিয়ে সেকেন্ডারি উসাইটকে রিসিভ করেছিল, সেই সেকেন্ডারি উসাইটকে রিসিভ করে অ্যাম্পুলাতে নিয়ে যাওয়ার জন্য এখানে কিছু কলামনার এপিথেলিয়াম এই নালীর মধ্যে অবস্থান করে। ঠিক আছে, কলামনার, এটা একটা শর্ট কোয়েশ্চেন, কলামনার এপিথেলিয়াম। ঠিক আছে, কলামনার এপিথেলিয়াম অবস্থান করে এবং তার মাথায় সিলিয়া যুক্ত। সিলিয়াগুলোর কাজ কি? শুধু এরকম মুভ করা। কেন মুভ করছি? কারণ যে সেকেন্ডারি উসাইটটা আমি রিসিভ করেছি সেটাকে টেনে এনে সামনে এগিয়ে দেওয়া, নিচে সামনে এগিয়ে দিচ্ছে, নিচে সামনে এগিয়ে দিচ্ছে, তাই সব সময় এরকম মুভ করতে থাকে। তাই ফ্যালোপিয়ান নালী, কোন সেল থাকে ফ্যালোপিয়ান নালীতে? কলামনার এপিথেলিয়াম। এই কলামনার এপিথেলিয়াম সিলিয়েটেড, এটা সিলিয়েটেড। এই কলামনার এপিথেলিয়াম অর্থাৎ সিলিয়েটেড এপিথেলিয়াম, এগুলো ডিম্বাণুকে ওভারি থেকে ফ্যালোপিয়ান নালী হয়ে অ্যাম্পুলাতে পৌঁছাতে সাহায্য করে। নেক্সট হচ্ছে নিষেক কিভাবে হয় আমরা পড়িয়ে দিয়েছি। এবার বর্ধনশীল ভ্রূণের গমনটা আমরা পড়ব। বর্ধনশীল ভ্রূণের গমন এই পর্যন্ত কি বোঝা গেছে? এবার বর্ধনশীল ভ্রূণের গমনটা বোঝাতে চলেছি। যদি ডাউট থাকে 2 মিনিট টাইম দিলাম, আমাকে জিজ্ঞেস করতে পারো। 2 মিনিট অনেক বেশি, 1 মিনিটের মধ্যে জিজ্ঞেস করো। হ্যাঁ, আরেকবার শর্টে বলবো এই কোশ্চেনটা। আচ্ছা ঠিক আছে, আরেকবার এই কোশ্চেনটা একটু শর্টে বলতে হবে। ঠিক আছে, বলছে এই হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। ঠিক আছে, এখান থেকে সেকেন্ডারি উসাইটটা রিলিজ হয়ে কিসের মাধ্যমে ও রিসিভ করে নিল? সেটা হচ্ছে ফিমরির মাধ্যমে। তা ফিমরির মাধ্যমে যখন আমার সেকেন্ডারি উসাইটকে রিসিভ করে নিল, তখন ও কোথায় গিয়ে ওয়েট করবে বা কোথায় ফার্টিলাইজেশন হবে? অ্যাম্পুলাতে। তা অ্যাম্পুলাতে যখন ফার্টিলাইজড হবে, তখন এই এতটা রাস্তা ও যাবে কি করে? ডিম্বাণু তার মুভ করতে পারে না। শুক্রাণু, আমাদের হিউম্যান বডিতে একমাত্র চলতে পারে যে কোষ, সেটা হচ্ছে শুক্রাণু।
যার ফ্লাজেলা আছে। শুক্রাণুর এই ফ্লাজেলা মুভমেন্টের জন্য ভ্যাজাইনা থেকে অ্যাম্পুলাতে গিয়ে পৌঁছাতে পারে, ঠিক আছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে সেকেন্ডারি উসাইড, সে অর্থাৎ ডিম্বাণুর একটা রূপ বা ডিম্বাণু, এ তো চলতে পারে না। ডিম্বাণু তো আমরা কোনোদিন শুনিনি যে ওর চলন ক্ষমতা আছে, কিন্তু তা সত্ত্বেও ওকে ডিম্বাশয় থেকে অ্যাম্পুলাতে গিয়ে পৌঁছাতে হবে। তাহলে কে সেই দায়িত্বটা নেবে? দায়িত্বটা ফ্যালোপিয়ান টিউব নিজেই নিয়ে বসে আছে। এরকম কলম করে, মানে এরকম কলম করে ওর কোষগুলো অবস্থান করছে, ঠিক আছে। ওর কোষগুলো এরকম কলম শেপে অবস্থান করছে। কলম শেপে যখন ওর কোষগুলো অবস্থান করছে, তখন ওর মাথায় এরকম ফ্লাজেলার মতো সরু সরু সিলিয়েট আছে, সিলিয়া আছে, সিলিয়া, ঠিক আছে। এই সিলিয়ার কাজগুলো সবসময় টিউবের মধ্যে এরকম দুলে দুলে থাকা, দুলে দুলে বেড়ানো। কেন দুলে বেড়াচ্ছে? কারণ যখনই ডিম্বাণুটা এর উপর দিয়ে যাবে, তখন যখনই ওই সিলিয়াগুলো নড়বে, তখন সহজেই এই প্রান্ত থেকে এই অ্যাম্পুলাতে পৌঁছে যাবে। তাই তোমাকে শর্ট কোয়েশ্চেন আসতে পারে যে ফ্যালোপিয়ান টিউবে কি কোষ উপস্থিত থাকে, তখন তোমাকে বলতে হবে কলামনার সিলিয়েটেড এপিথেলিয়াম কোষ বর্তমান। বুঝতে পেরেছো? ডাউট আছে কোনো এবার? ওকে। আর চন্দ্র বলো, কুন্ডু বলো, কুন্ডুর কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? বাহ। আর আদি? আচ্ছা, তাহলে এবার আমি চলে যাব। এইবার এই যে জাইগোট, যেটা রোপণ হবে আমার এন্ডোমেট্রিয়াম স্তরে, এন্ডোমেট্রিয়াম স্তরে গিয়ে যখন রোপণ হবে তখন 7 দিন সময় লাগবে। এটাও একটা তোমাদের এমসিকিউতে শর্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে রোপণে কতদিন সময় লাগে। রোপণ এক্স্যাক্টলি কিন্তু 7 দিনই সময় নেয়, 7 দিন। কারণ কি? কারণ হচ্ছে ওভলিউশন হয় একদিনে এবং সে বেঁচে থাকে একদিন। 4তম দিন থেকে শুরু করে ডিভিশন, অর্থাৎ 5, 4, 5, 7তম দিনে গিয়ে ও তখন ইমপ্লিটেশন শুরু করে। মানে একদিন বেঁচে থাকার পর যদি ডিম্বাণু এই শুক্রাণু চলে আসে, তখন থেকে ডিভিশন শুরু করে ও ডাইরেক্ট 7 দিন সময় নেবে এই গর্ভে রোপণ হতে। এই টাইমটা কিন্তু ফিক্স টাইম, ফিক্স, ঠিক আছে। রোপণ হতে সময় নেয় 7 দিন, একদম ফিক্স টাইম। এই 7 দিনে কি ঘটনা ঘটবে? এই 7 দিনে যে ঘটনা ঘটবে সেটাই হচ্ছে আমরা তৈরির মূল মন্ত্র, মানে আমরা নিজেরা এক একটা যে মানুষ তৈরি হয়েছি তার মূল মন্ত্র কি হলো? তাহলে জাইগোট হলো। জাইগোট হলো মানে প্রোপুং নিউক্লিয়াস আর ডিম্বাণু মিলিত হলো। মিলিত হয়ে খুব খুশি, খুশিতে কি কি হলো? নিজেকে জাইগোট গঠন করলো। এই জাইগোট কি? টোটিপোটেন্সি ক্ষমতা আছে, টোটিপোটেন্সি আছে। টোটিপোটেন্সি মানে কি? টোটিপোটেন্সি মানে যে কোষের একটা পূর্ণাঙ্গ জীব তৈরি করার ক্ষমতা রাখে, ঠিক আছে। যে কোষ পূর্ণাঙ্গ জীব তৈরির ক্ষমতা আছে, পূর্ণাঙ্গ জীব তৈরির ক্ষমতা, পূর্ণাঙ্গ জীব তৈরির ক্ষমতা। তার মানে এই জাইগোটটা থেকে এক একটা শৌরিক, এক একটা অভিজিৎ, এক একটা আদি, এক একটা ইউভি তৈরি হয়েছে স্রেফ এই একটা জাইগোট থেকে, ভাবা যায়। তাই বলছে যে কোষের পূর্ণাঙ্গ জীব তৈরির ক্ষমতা রাখে, সেই ক্ষমতাটাকে বলা হয় কোষের টোটিপোটেন্সি ক্ষমতা। ডাউট নেই তো কোনো? ক্লিয়ার? সব ক্লিয়ার? বাহ। সেই আনন্দে যখন দুটো নিউক্লিয়াস মিলিত হয়ে জাইগোট গঠন করলো, ঠিক তার পরবর্তীতে মাইটোসিস ডিভিশন করলো।
কারণ এখন আর মিওসিসের দরকার নেই, এবার শুধু মাইটোসিস চলবে। কারণ কি, মিওসিস হয়েছিল ক্রোমোজোম সংখ্যা হ্রাস করার জন্য, অর্থাৎ এইগুলোকে এনে পরিণত করার জন্য। যখন সেটা 2n এ পরিণত হয়ে গেছে তখন আর আমার মিওসিস দরকার নেই, এবার চলবে হচ্ছে মাইটোসিস। ঠিক আছে, মাইটোসিস যখন চলছে তখন আমার কোষ দুটো ভাগে ভাগ হয়ে গেল। ঠিক আছে, মানে এই 2n এ পরিণত হয়ে গেল দুটো কোষ। এখান থেকে 4টে কোষ, ঠিক আছে, 4টে কোষ, 4টে কোষ থেকে 8টা কোষ, 8টা কোষ থেকে 16টা কোষ, 16 থেকে 32টা কোষ, 32 থেকে 64, 128, মানে এরকম দ্বিগুণ হারে কোষের সংখ্যা এবার বাড়ছে। যখন সেটা 4টে থেকে 8টাতে পরিণত হলো তখন তাকে আমরা বলবো মরুলা স্টেজ। এগুলো কি বলা আছে কি বলা নেই? আছে, মরুলা স্টেজ। মরুলা স্টেজে গিয়ে তারপর আরো কোষ বিভাজন হলো। ঠিক আছে, আর একটা বিশেষ ঘটনা বলবো, এই ঘটনাগুলো না বুঝলে কিন্তু ওই ঘটনাটা বোঝা যাবে না। তাহলে এই মরুলা স্টেজে যখন আরো বিভাজন হচ্ছে, আরো কোষ পরিণত হচ্ছে, আরো সেল তৈরি করছে, তখন এই যখন বিভাজন শুরু হলো তখন এই বিভাজনে যে কোষগুলো উৎপন্ন হলো এই কোষগুলোকে এক একটাকে বলা হয় ব্লাস্টোমিয়ার। ব্লাস্টোমিয়ার, ব্লাস্টোমিয়ার হচ্ছে কোষ, ব্লাস্টোমিয়ার কি কোষ, কিন্তু দশাটা যখন 4 থেকে 8টা দশা তখন মরুলা দশা, 8টা থেকে 16টা দশা সেটা হচ্ছে ব্লাস্টোসিস, ব্লাস্টোসিস্ট। ঠিক আছে, ব্লাস্টোসিস, ব্লাস্টোসিস, কিন্তু ব্লাস্টোসিসের মধ্যে এই কোষগুলোকে বলা হয় ব্লাস্টোমিয়ার। বলা আছে বিভাজনের ফলে 2, 4, 8, 16, এটা 53 পেজ, অসংখ্য অপত্য কোষ সৃষ্টি হয় প্রথম লাইনটায়, এদের ব্লাস্টোমিয়ার বলে। 8 থেকে 16টা ব্লাস্টোমিয়ার দশাটিকে মরুলা বলে। এটা 4 থেকে 8টা হলেও হবে, এখানে 8 থেকে 16টা বলা আছে, সেটাও ঠিক। এই মরুলা ক্রমাগত বিভাজিত হয়ে জরায়ুর আরো ভেতরে প্রবেশ করে ব্লাস্টোসিস্টে রূপান্তরিত হয়। সেক্ষেত্রে এই ব্লাস্টোসিস্ট কোষে পরিণত হলো, ব্লাস্টোসিস্টে একটু পরিবর্তন হবে। কি হবে? এই ব্লাস্টোসিস্টটা গিয়ে কিছু কোষগুলো একটা ধারে চলে যাবে, ঠিক আছে, আর কিছু এক জায়গায় দলা পাকিয়ে এরকম অবস্থান করবে। ঠিক আছে, মাঝখানে যে ফাঁকাটা দেখছো সেটাকে বলা হয় ব্লাস্টোসিল, ব্লাস্টোসিল। তাহলে কি আমি বোঝাতে পারলাম? এবার একটু বদনগুলো দেখানোর চেষ্টা করো, আমি দেখতে চাই এবার বুঝেছো কিনা। দেখি আর বাদবাকিগুলো, বাদবাকি ভদ্রলোকগুলো দেখি, আর বাদবাকি এ মনে হয় পটিতে চলে গেছে ক্লাস করতে করতে। তাহলে কি বললাম, এটা কি বোঝা গেছে? কুন্ডু আরেকবার রিভিশন করবো, আরেকবার রিপিট করব? কুন্ডু নখ কাটা বন্ধ করে আমাকে বলো, এটা কি আরেকবার রিভিশন করব, মানে আরেকবার রিপিট করব? আচ্ছা বলবে। সেক্ষেত্রে এই দুটো বোঝা গেছে, প্রোপুং নিউক্লিয়াস দুটো মিলিত হয়ে জাইগোট গঠন করলো, জাইগোট গঠন করে মাইটোসিস করলো। মিওসিস আর কেন হবে না? কারণ মিওসিস এই দুটোকে এন্ড করাই হচ্ছে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য আমার যখন পূর্ণ হয়ে গেছে, যখন 2n এ পরিণত হয়ে গেছে তখন আর মিওসিস দরকার নেই, এবার শুধু মাইটোসিস। মাইটোসিস যখন করলো তখন কোষগুলো একদম 2n করে আবার ভাঙতে শুরু করলো। তা যখন এই কোষগুলো বিভাজন হতে শুরু করলো তখন এর এক একটা কোষকে বলা হয় 2, 4, 6, 8, 16, এবার দ্বিগুণ হারে বাড়ছে। দ্বিগুণ হারে যখন বাড়ছে তখন এই কোষগুলোকে বলা হচ্ছে ব্লাস্টোমিয়ার। কি বলা হচ্ছে? ব্লাস্টোমিয়ার।
ঠিক আছে, ব্লাস্টোমিয়ার কোষ নিয়ে যখন 4টে থেকে 8টা ব্লাস্টোমিয়ার থাকলো তখন তাকে মরুলা দশা বলল। যখন 8-16 হয়ে গেল তখন তাকে ব্লাস্টোসিস্ট বলল। কোষ কিন্তু ব্লাস্টোমিয়ার, দশাটার নাম হচ্ছে ব্লাস্টোসিস্ট। ঠিক আছে, এই ব্লাস্টোসিস্ট একটু মডিফিকেশন হলো। কি করে মডিফিকেশন হলো? মডিফিকেশন হলো ব্লাস্টোমিয়ারগুলো এরকম কোষের পরিধি বরাবর সাজানো হয়ে গেল এবং একদলা মতো কোষ, মানে কোষ গুচ্ছ যাকে বলে, সেটা এরকম এক জায়গায় পুঞ্জীভূত হয়ে গেল। বাদ বাকি কোষগুলো সব ধার বরাবর হয়ে গেল। যেটা তোমাদের দেখো ব্লাস্টোসিস্ট, তোমাদের এই ছবিটা দেওয়া আছে এনসিইআরটি 52 পেজে 6 নম্বর ছবিটা, 6, ঠিক আছে, 3.11 ছবির 6টা দেখেছো? তাহলে এরকমই তো দেখালো না, যদিও ওরা আরো সুন্দর রেখেছে। তাহলে এই যে ভেতরে ফাঁকা জায়গাটা সেটাকে বলা হয় ব্লাস্টোসিল। সিল মানে হচ্ছে গহ্বর। ব্লাস্টোসিস্টের যেহেতু সিল তাই ওটা ব্লাস্টোসিল হয়ে গেছে। আর এই যে কোষগুলো যে এক ধারে চলে গেল, এই কোষগুলোকে আমরা নাম দিয়েছি ট্রোফোব্লাস্ট। ট্রোফোব্লাস্ট। এই ট্রোফোপ্লাস্ট থেকে কোয়েশ্চেনটা আসে, এমসিকিউ আসে, সমস্ত কোয়েশ্চেন আসে। যদি তোমাদের 1 নম্বরে দিত তাও আসতো। ভিভিআই এই ট্রোফোব্লাস্ট। তাহলে কি বললাম? আমাকে আদি বলো কি বললাম? ট্রোফোব্লাস্ট বলে। মাঝখানে ফাঁকা অংশটাকে কি বলে সৌরিক? আর এই জায়গায় কোষগুলো গুচ্ছিত হচ্ছে, এটাকে কি বলবো? এটাই অ্যাকচুয়ালি আমাদের ভবিষ্যতে আমরা তৈরি হব এটা থেকে। ঠিক আছে, ভবিষ্যতে আমরা তৈরি হব এই কোষগুচ্ছ থেকে। ভাবা যায় একটা গুচ্ছ মতো ছিলাম, সেখান থেকে একটা সৌরিক তৈরি হয়ে গেছে। কি অবস্থা, কোষের কি ক্ষমতা! নেক্সট, এই ব্লাস্টোমিয়ার তৈরি হতে হতে প্রায় তার আগে নামটা তুই বললাম না, বললাম সৌরিক তৈরি হবে। এটাকে বলা হয় ইনার মাস সেল। ইনার মাস সেল, যেটা তোমার 53 পেজের তোমার প্রথমের দিকেই লেখা আছে, দেখো ট্রোফোব্লাস্ট, এবং বলা আছে যে ওই কোষগুচ্ছের অভ্যন্তরীণ কোষপুঞ্জকে ইনার মাস সেল বলে। পেয়েছো প্রত্যেকে? ঠিক আছে, এনসিইআরটি 53 পেজের উপর দিকে দেখো ইনার মাস সেল, এটা ইংলিশে লেখা আছে ব্র্যাকেটে, বাংলাতে লেখা আছে কোষ অভ্যন্তরীণ কোষগুচ্ছ, অর্থাৎ ব্লাস্টোসিসের অভ্যন্তরে যে কোষের একটা গুচ্ছ তৈরি হয়েছে তাকে বলে। ক্লিয়ার হয়েছে? সৌরিক ক্লিয়ার, অভিজিৎ ক্লিয়ার টার্মটার সাথে? এবং দেখো তার আগে ট্রোফোব্লাস্ট কি বলছে? ব্লাস্টোসিস্টের পরিধির দিকে ব্লাস্টোমিয়ারগুলো সজ্জিত হয়ে একটি বহিঃস্তর গঠন করে, একে ট্রোফোব্লাস্ট বলে। তার মানে ব্লাস্টোসিস কোষগুলোকে বলেছিলাম ব্লাস্টোমিয়ার, তা ব্লাস্টোমিয়ার পরিধি বরাবর সজ্জিত হয়ে একটা যে লেয়ার গঠন করেছে সেটাকে ট্রোফোব্লাস্ট বলে। তাহলে আমার বোঝানোর সাথে টেক্সট বইয়ের টার্ম পুরোপুরি মিল। ঠিক আছে, অসুবিধা নেই বুঝতে? ক্লিয়ার? ক্লিয়ার? কিছু আর বলার নেই এগুলোকে। আচ্ছা, সেক্ষেত্রে ট্রোফোব্লাস্ট এইবার এন্ডোমেট্রিয়ার সাথে যুক্ত হবে এবং কোষটি বিভাজিত হবে। এই যে এই জায়গা থেকে শুরু করে এই পোর্শনে আসতে সময় লেগে গেল 7 দিন। বুঝতে পারছো? এই জায়গা থেকে এই জায়গায় আসতে লেগে গেল 7 দিন। এখনো কিন্তু 7 দিন পেরিয়ে গেছে ওভ্যালিউশনের, এখনো কিন্তু ও এন্ডোমেট্রিয়ামে রোপণ করতে পারেনি, মানে এখনো কিন্তু প্রেগন্যান্সি আসেনি।
এইবার চলে যায় এইখানে, এইবার এই জায়গাটা সাজাবো। এই হচ্ছে আমার এন্ডোমেট্রিয়াম, আর মায়োমেট্রিয়াম আছে, ধরো মায়োমেট্রিয়াম একটুখানি ছোট করে আঁকি গা বরাবর। এইখানে যখন আমার ট্রোফোব্লাস্ট নিয়ে আসলো, তারপর আমার ইনার মাসেল আসলো, এইবার এনজাইমেটিক বিক্রিয়ায় কি হচ্ছে, এর মধ্যে ভেতরেও এনগাল্প করে নিচ্ছে, এই স্তরটা এই ব্লাস্টোসিসকে মানে গিলে ফেলে ওর মধ্যে ঢুকিয়ে নিল। ঠিক আছে, এন্ডোমেট্রিয়ামের মধ্যে একদম ঢুকে গেল। এন্ডোমেট্রিয়ামের মধ্যে যখন ঢুকে গেল, তখন অলরেডি এবার ও পুষ্টি পেতে শুরু করলো, কারণ এন্ডোমেট্রিয়ামে আমি কি জমা করে রেখেছিলাম, কি জমা ছিল, কে বলবে আমাকে? এন্ডোমেট্রিয়াম স্তরে আমি কি জমা রেখেছিলাম, তার জন্য আমার ব্লাস্টোসিস খাবার পেতে শুরু করলো। কে বলবে? দেখি কার মাথায় বুদ্ধি আছে আর কে পড়াটা বুঝেছে। লেখা নেই টেক্সট বইতে, খুঁজে পাওয়া যাবে না, না বুঝলেও টেক্সট বইতে খুঁজে পাওয়া যাবে না। কি বলেছিলাম, 7 দিন যখন ওই বেডটা তৈরি হয়ে থাকলো, তখন একটা খাবার সঞ্চয় করে রেখেছিল সন্তান আসবে কিনা তার জন্য। সেই খাবারটার নাম কি? বলো। গ্লাইকোজেন, গ্লাইকোজেন মনে আসছে আবার? সেই গ্লাইকোজেন এই স্তরে আমি যে সঞ্চয় করে রাখলাম, কার জন্য? এই ব্লাস্টোসিস্টের জন্যই তো, যে ও আসবে ও আসবে, প্রতি মাসে তো আসছিল না, আমি তো ওর জন্যই খাবারটা রেডি করছিলাম, কিন্তু ও তো আসছে না। এবার তো এসছে, এইবার তো এসছে, ও যার জন্য খাবার রেখেছে ওর সন্তানের জন্য, এবার তো সন্তান এসছে। তার মানে যখনই ও এন্ডোমেট্রিয়াম স্তরে রোপণ হয়ে গেল, তখন এই গ্লাইকোজেন এই খাবারটা পুষ্টি দিতে শুরু করলো। পুষ্টি দিয়ে এবার পরবর্তীতে ও এবার ওই গ্লাস্টুলা দশা হবে, যেখানে 3টে লেয়ার তৈরি করবে। 3টে লেয়ার তৈরি করে ওই প্রথমে এন্ডোডার্ম, মেসোডার্ম, একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, একটোডার্ম 3টে লেয়ার তৈরি করবে। সে গল্পটা আবার পরে বলবো, যখন আমি কালকের দিকে যদি পারি বলে দেবো। ঠিক আছে, তাহলে কি হলো, তাহলে এইবার এই রোপণ এখানে কমপ্লিট হয়ে গেল। এখানে কমপ্লিট হওয়ার পর এবার প্লাসেন্টা গঠন হবে। ঠিক আছে, এই স্তরে বেশি হাঁটা চলা করা যাবে না, পাক্কা 3 মাস দেখবা প্রেগনেন্সির প্রথম অবস্থার 3 মাস হাঁটা চলা এগুলো খুব ধীর স্থির করতে বলে, ভারী কিছু তুলতে বারণ করে। কেন বারণ করে? কারণ 3 মাস, যদিও বিভিন্ন বিভিন্ন কন্ডিশন হতে পারে, কিন্তু 3 মাস প্লাসেন্টা ভালোভাবে গঠন হয় না। প্লাসেন্টাটা কি? প্লাসেন্টা হচ্ছে এই ট্রোফোব্লাস্টে যে যেখানে দ্বারা এই মায়ের সাথে যুক্ত হলো, তার মানে এই ট্রোফোব্লাস্টটা যে কানেকশন তৈরি করলো, এখানে কেমন কানেকশন? এই ট্রোফোব্লাস্টটা এরকম আঙুলের মতো প্রবর্ধক তৈরি করবে, আর মায়ের এন্ডোমেট্রিয়ামটা ওই লেয়ারের মধ্যে পুঁতে পুঁতে যাবে, মানে এরকম। ঠিক আছে, এটাই হচ্ছে প্লাসেন্টা। আর বাচ্চার যে প্রজেকশনকে বলা হয় ভিলি, আর মাঠটা কোরিওনিক ভিলি যদিও না, আর মাঠটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামের স্তর। তার মানে আমি যদি একটু ভালো করে ব্যাখ্যা করি, তাহলে ট্রোফোব্লাস্ট দেখলাম আমরা, ব্লাস্টোসিসের ট্রোফোব্লাস্ট, ওই ট্রোফোব্লাস্টগুলো যে পাশটা আমার মার এন্ডোমেট্রিয়ামে রোপণ করছে সেটাই আঙুলের মতো, আর মার এন্ডোমেট্রিয়ামটা এরকম, সেক্ষেত্রে এরকম লক হয়ে যাচ্ছে। ঠিক আছে, মায়ের সাথে আমার কানেকশন তৈরি হচ্ছে। বাচ্চার দিকের অংশকে বলা হয় কোরিওনিক ভিলি, আর মায়ের দিকে হচ্ছে এন্ডোমেট্রিয়ামের স্তর। এই দুটো এরকম যখন কানেকশন হয়ে যাচ্ছে, তখনই মায়ের সাথে আমি অ্যাটাচড হয়ে যাচ্ছি, আর মার থেকে দূরে যেতে পারবো না। তা এটাই হচ্ছে তখন প্লাসেন্টা, এটাই সেই প্লাসেন্টা। এই প্লাসেন্টাটা 3 মাসের আগে ভালো করে তৈরি হয় না। ভালো সুগঠিত ভালো একটা প্লাসেন্টা, যেটার পরিপূর্ণ প্লাসেন্টা, সেই প্লাসেন্টা তৈরি হতে প্রায় 3 মাস সময় লাগে। এই 3 মাসের মধ্যে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, যদিও 3 মাসের পরেও দুর্ঘটনা ঘটে। এখানে
হয়তো অ্যাবর্শন হয়ে যেতে পারে, কানেকশন ঠিকঠাক না থাকতে পারে, প্লাসেন্টা নিচুর দিকে তৈরি হতে পারে, প্লাসেন্টা ভুলভাবে তৈরি হতে পারে, যে কোনো সমস্যা মা এই সময় ফেস করতে পারে। তার মানে এই নয় যে এর পরের মাসগুলোতে ফেস করবে না, পরের মাসেও ফেস করতে পারে, কিন্তু গঠনগত যদি কিছু ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে এই 3 মাস ধরেই সেই ত্রুটি বিচ্যুতিগুলো লক্ষ্য করা যাবে। কনসেপ্ট ক্লিয়ার? এইবার বলছে এই কোরিওনিক ভিলি এবং ট্রোফোব্লাস্ট এখান থেকে এবার এই প্লাসেন্টা যেটা তৈরি বললাম প্লাসেন্টা, এর থেকে এই সিজি এই HPL তৈরি হবে। যে প্রেগনেন্সি কিট থাকে, যে প্রেগনেন্সি টেস্ট করে যে কিটগুলো হয়, তাতে এই HCG ইন্ডিকেটারই থাকে কোরিওনিক, হিউম্যান কোরিওনিক গনোডোট্রপিক হরমোন। এর ফুল ফর্ম কি? হিউম্যান কোরিওনিক গনোডোট্রপিক হরমোন। হিউম্যান মানে মানুষের, এই কোরিয়ন থেকে রিলিজ হওয়া যে গনোডোট্রপিক হরমোন সেটাকে বলা হয় HCG। এই HCG ওই যে প্রেগনেন্সি কিটগুলো থাকে, গুড নিউজ বলে লেখা থাকে, সেই কিটগুলোতে দেখবা লেখাই থাকে HCG ইন্ডিকেটর। তার মানে এই যে প্লাসেন্টা ইমপ্ল্যান্ট হলো ব্লাস্টোসিস, যতক্ষণ না মার এন্ডোমেট্রিয়ামে রোপণ হয়েছে ততক্ষণ কিন্তু HCG হরমোন রিলিজ হয়নি। যখনই রোপণ হবে 8তম দিন থেকে 7তম দিন পর্যন্ত নিজেকে গঠন করেছে, এই পর্যন্ত গঠন হতে 7তম দিন লেগে গেছে, 8তম দিনে গিয়ে ও মার সাথে অ্যাটাচমেন্টে যাচ্ছে। যখনই অ্যাটাচমেন্টে গেল তখন এখান থেকে আমার HCG অর্থাৎ হিউম্যান কোরিওনিক গনোডোট্রপিক হরমোন রিলিজ হলো। এই হিউম্যান কোরিওনিক গনোডোট্রপিক হরমোন যে রিলিজ হলো এটাই প্রেগনেন্সি বা গুড নিউজের ইন্ডিকেটার। তার মানে নর্মাল অবস্থায় কখনো এই হরমোন কিন্তু রিলিজ হয় না। এবার কথা হচ্ছে যতক্ষণ এইবার কি হচ্ছিল মেনস্ট্রুয়াল সাইকেলে দেখছিলাম 7 দিন পর, এইবার ও যখন মেনস্ট্রুয়াল সাইকেল হচ্ছিল তখন 7 দিন পর যখন ওই ব্লাস্টোসিস্টটা রোপণ হচ্ছিল না, তখন দুঃখে প্রজেস্টেরন কমিয়ে ও নেমে পড়ছিল, ভেঙে পড়ছিল, ব্লিডিং হয়ে বেরিয়ে আসছিল। কিন্তু এবার তো আর ব্লিডিং হতে দেওয়া যাবে না, কারণ এবার তো সত্যি সত্যি এসছে। এবার কি আর ব্লিড হতে দেওয়া যাবে? আদি কি বলে? আদি কি বলছে? এবার কিন্তু আর ব্লিড করা যাবে না। এবারও যাদের ব্লিড যদি হয়, এবারও যদি কারোর ব্লিড হয়, অনেক মায়ের হয়, সেক্ষেত্রে কিন্তু অ্যাবর্শন, থ্রেটেন অ্যাবর্শন হতে পারে, ফুল কমপ্লিট অ্যাবর্শন হতে পারে, ঠিক আছে? অ্যাবর্শন হয়ে যাবে। এইবার যদি ব্লিড করে তার মানে সেটা অ্যাবর্শন হয়ে যাবে, ঠিক আছে? বোঝাতে পারছি? নর্মালি করে না। সেক্ষেত্রে এই HCG হরমোন ক্ষরণ হয়েছে, এটা HCGকে ওই জন্য প্রেগনেন্সি হরমোনও বলা হয়। এটা কিন্তু MCQতে আসবে যে প্রেগনেন্সি হরমোন কাকে বলে, সেটা হচ্ছে বলা হয় HCG বা হিউম্যান কোরিওনিক গনোডোট্রপিক হরমোন। কোথা থেকে রিলিজ হচ্ছে? এই কোরিওনিক ভিলি থেকে বা ভিলাই থেকে রিলিজ হচ্ছে বা প্লাসেন্টা থেকে রিলিজ হচ্ছে। আর একটা কথা যেটা, সেটা হচ্ছে এইবার কে এই ইস্ট্রোজেন প্রজেস্টেরনকে ধরে রাখবে? গ্রাফিয়ান ডিম্বাশয়ে যখন ডিম্বাণু রিলিজ হচ্ছিল তখন এই গ্রাফিয়ান ফলিকলই আমার ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনকে রিলিজ করছিল, ঠিক আছে? কতক্ষণ রিলিজ করলো? এখান থেকে এই পর্যন্ত, মানে ওকে এই পর্যন্ত নিয়ে যাওয়া পর্যন্ত ও রিলিজ করবে। তারপরেও দেখা যাচ্ছে এই প্লাসেন্টা ইস্ট্রোজেন প্রজেস্টেরন রিলিজ করতে থাকবে, কারণ ইস্ট্রোজেন প্রজেস্টেরন রিলিজ করা যদি বন্ধ করে দেয় বা বিশেষ করে প্রজেস্টেরন রিলিজ করা যদি বন্ধ করে দেয় তাহলে অ্যাবর্শন হয়ে যাবে, এন্ডোমেট্রিয়াম ছিঁড়ে নেমে আসবে। তাহলে আমি যদি তৈরি করতে না পারি আমি সেই দায়িত্ব কাকে হ্যান্ড ওভার দেবো? কারণ এই সময় বাচ্চাটাকে মেনটেন করা, বেডটাকে গ্লাইকোজেন বা যেটা আমি রেডি করেছিলাম ওটাকে ধরে রাখতে হবে। কতদিন? 9 মাস 10 দিন ধরে রাখতে হবে। সেই দায়িত্বগুলো এবার ট্রান্সফার করা হবে এই প্লাসেন্টাকে। কিন্তু প্লাসেন্টার আগে কোথা থেকে রিলিজ হচ্ছিল? গ্রাফিয়ান ফলিকল থেকে।
গ্রাফিয়ান ফলিকল ইস্ট্রোজেন প্রজেস্টেরন রিলিজ করবে, পরে সেই দায়িত্ব ট্রান্সফার করে দেবে প্লাসেন্টাকে। বোঝা গেছে? কারোর কোনো ডাউট থাকলে বলো। এই হচ্ছে আমার ইমপ্লান্টেশন শেষ। ক্লিয়ার? এখানেই আমার ফার্টিলাইজেশন এবং ইমপ্লান্টেশন শেষ। এইবার তোমাদের সাথে আমার ডাউট ক্লিয়ারিং সেশন শুরু হবে।